প্রিয়ম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় মোনার দিকে। প্রিয়ম এমন চাহনির কারণ বুঝতে না পেরে মোনা ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকায়। প্রিয়মের গলায় রসিকতা। মোনা আমায় তুমি বলেছে? ও মাই গড, ভুল শুনেছি নাকি আমি? এত মণিমুগ্ধকর কথা। প্রিয়ম যেন বিলাপ জুড়ে দিল। অবিশ্বাস্য ভাবের পাল্লাটা আরো ভারী করে বলল, মাঝে মাঝেই যেন আমার হার্টে প্রবলেমটা হয়। 17 দিন হসপিটালে থাকলেও অন্তত তুমি সম্বোধন শুনতে পারব। আর মোনা প্রিয়মকে ছেড়ে দিয়ে রুষ্ট চোখে তাকাল। প্রিয়মের এরূপ রসিকতায় ভিতরে ভিতরে লজ্জা পেলেও মুখের অভিব্যক্তিতে মনে হল খুব বিরক্ত হয়েছে। প্রিয়ম এ পর্যায়ে মোনার রাগ দেখে আম্রিক হয়ে বলে, আর হব না অসুস্থ মোনা পাখি। প্রিয়মকে ছাড়া এতদিনের একাকিত্বতা, শূন্যতা কিংবা অসহ যন্ত্রণাগুলোর কথা মনে পড়ায় মোনা নিসার হয়ে থাকে। প্রিয়মের সাথে এতদিন পর কথা বলার আনন্দে সেই কষ্টগুলো যেন উপচে উঠছে। মোনার চেহারার ব্যজনে বোঝা যায় ভীষণ মন খারাপ হয়ে গেছে মোনার। প্রিয়ম মোনার শরীর ঘেঁষে বসে মোনার কাঁধের উপর মুখ ঠেকিয়ে বলল, মিস করো নি আমায়? মোনার গলা ভারী হয়ে আসছে। নিচু স্বরে বলে, কি মনে হয়? আচ্ছা আমি যদি মারা যেতাম? মুহূর্তেই মোনা ত্রাসিত হয়ে তাকায়। চোখে মুখে দোর্দণ্ড আতঙ্ক। চোখগুলো আপনা আপনি বড় হয়ে যায়। গলদেশ বেদনায় ছলছল। মুখে গাঢ় নীরদ এসে জমেছে। প্রিয়ম এরকম কথা বলে মোনাকে কষ্ট দেওয়ায় অনুতপ্ত আর আবেগ মিশ্রিত গলায় বলল, মোনা পাখি সরি সরি। মোনা প্রিয়মের কাছ থেকে সরে বসে। প্রিয়মের ফোন পেয়ে ঝোঁকের মাথায় চলে এসেছে। দণ্ড ভাবেও নি। প্রিয়মকে দেখার পর সেই ঝোঁক কিছুটা হলেও দূর হয়েছে। এখন মোনার মনে হচ্ছে লিলি বেগম কি ভাববে? কেউ কি দেখেছে ওদের? দরজাটাও খোলা। মোনা ভয়বিহ্বল হয়ে যায়। এতক্ষণ এসব চিন্তা ভাবনার ঊর্ধ্বে ছিল মোনা। চিন্তাগ্রস্ত চিত্তে মেনিমুখ গলায় বলল, আমি এভাবে চলে এসেছি খালা কি ভেবেছে বলেন তো? আমি তো কখনো আসি না এ বাসায়। প্রিয়ম মুখের ভাব অচল। স্বাভাবিক গলায় বলল, কি আর ভাববে? এতদিন আসনি বলে কি আজও আসতে পারবে না? কিছুক্ষণ পর মোনার মুখের ভাব বদলে যায়। চোখে মুখে রাগের স্ফুলিঙ্গ ছড়াচ্ছে যেন। মুখ কিছুটা বিকৃত করে বলে, এতদিন বিভা আপুর সাথে হাসপাতালে ভালোই ছিলেন। মাথার কাছে বসে থাকত। রাতেও একসাথে ছিলেন নাকি? প্রিয়ম অস্বাভাবিকভাবে হেসে ওঠে। মাথায় এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করতে করতে বলে, আম্মু থাকত সব সময়। আর ওর কথা কেন জিজ্ঞেস করছো বুঝতে পারছি না। আমার কাছে ও বিরক্তকর একজন মানুষ ছাড়া আর কিছুই না। অসহ্য লাগে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবার বলল, আমি তো শুধু আমার মোনা পাখিকে ভালোবাসি। লজ্জাবতী রানী সে। বিভার ব্যাপারটা মনে পড়লেই মোনা ঈর্ষান্বিত হয়ে পড়ে। প্রিয়ম যখন হসপিটালে ছিল মোনার মনে বারবার একটা কথা পীড়ার সৃষ্টি করত। বিভা প্রিয়মের পাশে। এটা হজম করতে মোনার বেগ পোহাতে হতো। প্রিয়মের কথার প্রত্যুত্তর না করে উল্টো জিজ্ঞেস করত, বিভা আপু উনারা কবে যাবে? এই প্রশ্নের উত্তর প্রিয়ম দেওয়ার আগেই লিলি বেগম রুমে ঢুকতে ঢুকতে বলে, কয়েকদিন পর যাবে। লিলি বেগমের গলা শুনে মোনা মোনা ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। মুখ আপন শক্তিতে হা হয়ে যায়। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে প্রিয়মের চোখের দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করে দুইজনের মনে একই চিন্তা সৃষ্টি হয়েছে কিনা। লিলি বেগম কি এর আগের কথা শুনেছে? লিলি বেগম এসে মোনার পাশে বসে আক্ষেপ করতে করতে বল, কত করে বললাম আসলি না আমাদের বাসায়। এখনই তো ঠিকই আসলি।
মোনা অপ্রীতিকর অবস্থায় পড়ে যায়। লিলি বেগমের এই আক্ষেপের ভিতর ব্যঙ্গাত্মক ভাবও ছিল বোধ হয়। মোনা কি উত্তর করবে দ্রুত ভাবতে থাকে। কোনো যুক্তিসঙ্গত উত্তর না পেয়ে মনে মনে ব্যর্থ হয়। এর ভিতর নিপা বেগম রুমে আসে। মোনাকে দেখে নানান রকমের গল্প জুড়ে দেয়। গল্পের ভাঁজে লিলি বেগমের প্রশ্নটা চাপা পড়েছে। প্রিয়ম মোনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে উনারা কি মনে করবে? মোনা সকলের দৃষ্টির অগোচরে প্রিয়মের দিকে তাকিয়ে চোখ রাঙায়। প্রিয়মের মুখে বিরক্তির ছাপ, কারো উপস্থিতি ভালো লাগছে না। অনেকক্ষণ পর মোনা বলল, খালা আমার যেতে হবে নিশান বাসায় তো। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার প্রিয়ম ভাইকে দেখে যাই। লিলি বেগম প্রশ্ন করে, তুই এখান দিয়ে কোথায় গিয়েছিলি? আমার এক ফ্রেন্ডের বাসায়। যেখানেই যাস এখন তুই বাসায় যেতে পারবি না। নিশানকে না হয় এরিক নিয়ে আসবে। মোনা ব্যস্ত গলায় বলে, না না খালা, আমার খুব একটা জরুরি কাজ আছে। সবার সব কথা উপেক্ষা করে মোনা বাসা থেকে বের হয়ে যায়। প্রিয়ম মোনাকে ইশারায় থাকতে বলেছে বারবার। মোনা দেখেও না দেখার ভান করেছিল। আরও 4-5 দিন কেটে যায়। প্রিয়ম বেড রেস্টে। মোনার ভার্সিটি, অফিস ঠিকঠাক চলছে। দিন শেষে প্রিয়মের সাথে ফোনে কথা। প্রিয়ম বারবার বাসায় যেতে বলে। ওই দিন যে লিলি বেগমের যে তোপের মুখে পড়েছে আর যাবে না। লিলি বেগম সব বুঝে যাবে। মোনা ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেটের সামনে যেতেই দেখে একটু দূরে নিপা বেগম, মুনির হাসান আর বিভা। মুনির হাসান দূর থেকে হেসে হাতের ইশারায় মোনাকে দাঁড়াতে বলে। মোনার কাছাকাছি এসে খানিক চমকে গিয়ে বলল, আরও ভার্সিটিতে যাচ্ছ? আমরা কাল চলে যাব। তাই তোমার বাসায় এসেছি। নিপা বেগম পাশ থেকে বলে, আচ্ছা তুমি ভার্সিটি যাও। দেখা তো হলো। বাসায় ঢুকব না। মোনা উদ্বিগ্ন হয়ে বলল, কি বলছো খালা? একদিন ভার্সিটি মিস গেলে কিছু হবে না। চলো তো তোমরা। মোনা নিপা বেগমের হাত ধরে জোর গলায় আবার বলে, বাসায় চলো তো। বিভার উপর মোনার প্রচণ্ড ক্ষোভ। অসহ্য লাগলেও প্রকাশ করল না। সৌজন্যমূলক আচরণ করা আবশ্যক। উনারা সারাদিন থেকে সন্ধ্যায় চলে গেল। নিপা বেগমেরা চলে যাওয়ার পর মোনা এক রাশ বিরক্তি নিয়ে আধোয়া থালাবাসন নিয়ে ওয়াশরুমে গেল। বিভা চলে যাবে কেমন একটা স্বস্তিদায়ক খরব। কয়েকদিন পর সকালবেলা মোনা নিশানকে খাইয়ে দিচ্ছিল। এর ভিতর ডোর বেল বেজে ওঠে। প্রিয়ম আগে যেভাবে এসে বেল বাজাতো ঠিক সেই সুর যেন। মোনার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। প্রিয়ম আসলে তো জানাতো মোনাকে। তবুও মোনা প্রিয়ম এসেছে এই প্রত্যাশায় দরজার দিকে পা বাড়ায়। দরজা খুলে মোনা রাজ্যের বিস্ময় নিয়ে হা করে তাকিয়ে থাকে। প্রিয়ম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, সারপ্রাইজ। মোনাও বিস্মিত চেহারা নিয়ে হাসে। মনের ভিতর প্রশান্তি ভাব আসে। নিশান স্কুলে চলে যায়। মোনা দরজা লাগিয়ে দিয়ে এসে প্রিয়মের পাশে বসে। প্রিয়মের দিকে তাকিয়ে বলল, অফিসে যাবেন? পুরোপুরি সুস্থ তো আপনি এখন? আপনি কে? আমি কারো আপনি না। ধ্যাত, তুমি বলতে লজ্জা লাগে আমার। তোমার লজ্জা পাওয়া দেখতে আমার ভালো লাগে। মোনা ফের একই প্রশ্ন করল। প্রিয়ম উত্তর দিল না। তুমি বলতে গেলে অস্বস্তিতে মোনার গা গুলিয়ে যায়। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মোনা অন্যদিকে ফিরে জিজ্ঞেস করে, অফিসে যাবে না তুমি? পুরোপুরি সুস্থ এখন? প্রিয়ম হেসে ওঠে। বাদ ভাঙ্গা হাসি যেন। মোনা ক্ষুব্ধ হয়ে তাকায়।
প্রিয়ম ডান হাতের পৃষ্ঠদেশ মুখে চেপে ধরে হাসির থামানোর চেষ্টা করে। না, আজ অফিসে যাব না। তোমায় দেখার তৃষ্ণা মেটাবো আজ। কতদিন দেখিনি। অফিসে কাল থেকে যাব। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে আবার বলল, এই মোনা, আমায় দেখলে এখনো অস্বস্তি হয় তোমার? এভাবে জ্বরসর হয়ে থাকো না। তুমি আসলে ভাইবোনের সম্পর্কটা বেজায় রক্ষা করে চলেছ, অথচ আমরা নিউলি ম্যারিড কাপল। প্রিয়মের কথার শেষ অংশটুকু কৌতুকোচ্ছল ছিল। কাপল শব্দ শুনলে মোনার গা শিরশির করে উঠে যেন। প্রিয়ম মোনার কানের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো বাম হাত দিয়ে সরিয়ে মোনার গালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেয়। মোনা কেঁপে কেঁপে উঠে কেবল। প্রিয়মের চোখে অদ্ভুত এক নেশা। সেই নেশায় মোনার বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। প্রিয়ম জড়িয়ে ধরে মোনাকে। মোনার ওষ্ঠের সুধা পান করে। মোনা গভীর ঘোরে হারিয়ে যায় যেন। খানিক বাদে প্রিয়মকে ধাক্কা সরিয়ে বারান্দায় চলে যায়। মোনার চোখে মুখে নিদারুণ লজ্জার স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। প্রিয়ম হাসে মোনার দিকে তাকিয়ে। প্রিয়ম কিছুক্ষণ পর মোনার কাছে গেল। এত লজ্জা কোত্থেকে আসে বউ? বউ বউ শব্দটা মোনার কর্ণকুহরে বারবার প্রতিধ্বনিত হয়। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার বলে, আচ্ছা, আর চুমুটুমু খাবো না। আসো রান্না করি দুজনে। এতক্ষণে মোনা জিজ্ঞেস করল, রান্না করতে পারেন? পারি কিছু আইটেম। আব্বু আম্মু তো মাঝে মাঝেই ব্যবসার কাজে শহরের বাইরে যেত। তখন আমি আর এরিক নতুন নতুন রান্নার আইটেম আবিষ্কার করতাম। মোনা হেসে ফেলে। প্রিয়মের দিকে তাকায়। বড্ড বেশি ভালো লাগে এই মানুষটাকে এখন। মোনার পিছু পিছু প্রিয়ম কিচেনে ঢুকে। প্রিয়মের সামনে মোনার সবসময় একটা অস্বস্তি বোধ কাজ করে। আর প্রিয়ম যখন গভীর মনোযোগে তাকায় মোনার দিকে অস্বস্তি বোধটা যেন বেড়ে যায়। প্রিয়ম বলে, আমি রান্না করছি, তুমি দেখো। মোনাও অনন্যচিত্তে তাকিয়ে তাকিয়ে রান্না দেখছে। মোনার ঠোঁটে হাসি হাসি ভাব। তীব্র ভালো লাগা কাজ করছে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলল, আমি তোমায় রান্না দেখতে বলেছি, আমায় দেখতে বলেনি মোনা পাখি। মোনা লজ্জা পেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রিয়ম রান্না শেষে মোনাকে খাইয়ে দিল। তারপর চা নিয়ে বারান্দায় আড্ডা। কেমন আদরমাখা একটা দিন। সুখ, প্রশান্তি যেন মোনার বারবার মোনার কানে বলছে, এই তো এসেছি আমি। মাঝরাত। মোনা বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রিয়ম মোনাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। ঘুটঘুটে অন্ধকার রাত। আলোর ছিটে ফোটাও নেই। রুম থেকে আসা কয়েক খণ্ডে আবছা আলোতে দুইজন দেখছে দুইজনকে। আলো অন্ধারের এই রসজ্জয়মী রূপ সবকিছুকে যেন মায়াময় করে তুলেছে। মোনার মন জুড়ে বসন্তের রং। বারান্দায় হিমশীতল মৃদু পবন। বাতাসে যেন প্রেম প্রেম গন্ধ। অন্ধকারেও যেন প্রেমের ঘ্রাণ। মোনা শিউরে উঠছে বারবার। প্রিয়ম মোনাকে কোলে তুলে রুমের দিকে হাঁটল। জগৎবাসীর সমস্ত লজ্জা, আড়ষ্টতা এসে মোনার মাঝে ভর করে। সময়গুলো মাদকপূর্ণ। মোনার শরীর যেন লজ্জায় কাঁপতে থাকে। প্রিয়মের প্রতিটি ছোঁয়ায় সর্বাঙ্গে কেঁপে উঠছে। প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউ, আজ তোমার লজ্জা পাওয়া দিবস। সকালে ঘুম ভাঙ্গার পর মোনা আবিষ্কার করে প্রিয়মের আলিঙ্গনে আবদ্ধ। মোনার ঘুম জড়ানো চোখ দুটো নিভু নিভু প্রদীপ। পিটপিট করে তাকায় প্রিয়মের দিকে। চেহারা যেন লজ্জায় লাজরঞ্জিত বর্ণ ধারণ করেছে। ধরাধামের সমস্ত লজ্জা এসে উকি দিচ্ছে মোনার চিত্তে। মোনা নিঃশব্দে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়।
ধীর প্রকৃতির হিমশীতল মারুত বারান্দা মাতিয়ে রেখেছে। চারদিকে বসন্তের ঘ্রাণ। মোনা চোখ বুজে অনুভব করে নিজেকে। মোনার মনের প্রেম প্রজাপতি আজ পাখনা মেলে ঘুরে বেড়াচ্ছে নিজের ইচ্ছে মতো। থেমে যাক সময়। পৃথিবী থেকে দূর হয়ে যাক সকল বিমর্ষতা। প্রিয়ম নিঃশব্দে এসে দাঁড়ায় মোনার পাশে। মোনা টের পায় না। প্রিয়মও নিজের উপস্থিতির জানান দেয়। প্রিয়মের হাতে থাকা কফির মগটা রাখার সময় শব্দ হল। এতক্ষণ উন্মনা হয়ে থাকার পর হঠাৎ কানে আসা শব্দে কিছুটা হকচকিয়ে উঠে তাকায় মোনা। প্রিয়ম মিহি গলায় বলে, গুড মর্নিং। মোনা মৃদু হেসে বলল, গুড মর্নিং। তারপর কফির কাপের দিকে তাকিয়ে অবাক গলায় মোনা বলল, কফি বানালো কে? প্রিয়ম কফির কাপটা মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি বানিয়েছি মোনা পাখি। মোনা কিছুক্ষণ অবাক হয়ে কিংবা তীব্র ভালোলাগা নিয়ে তাকিয়ে থাকে প্রিয়মের দিকে। মানুষ বদলায়। জীবনের অনেক মোড়েই বদলায়। মোনা কফির মগে চুমুক দেয়। মোনার দৃষ্টি প্রিয়মের দিকে আবদ্ধ। নিষ্পলক চাহনি। মাঝে মাঝে প্রিয় মানুষগুলোর দিকে অকারণেই চেয়ে থাকতে ইচ্ছে করে। অনেক সময় ধরে চেয়ে থাকতে ইচ্ছে করে। চোখ দুটোতে মাঝে মাঝে নিদারুণ পিপাসা জাগে। মোনা, তোমার তো এখন জবের দরকার নেই। জবটা ছেড়ে দাও। ভার্সিটি শেষে তো ক্লান্ত হয়ে যাও। প্রচণ্ড বিষাক্ত একটা তরঙ্গধ্বনি যেন মোনার কানে প্রবেশ করে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে হাতে থাকা কফির মগটা শব্দ করে বারান্দার রেলিংয়ের উপর রাখে। প্রিয়ম সেদিকে তাকালো, মগটা ভেঙে গেল কিনা সে আশঙ্কায় প্রিয়মের চোখে। মোনার মুখটা ছাই রঙা হয়ে গেল। শক্ত গলায় বলল, আমার জব নিয়ে কখনো কিছু বলবেন না আর। মোনার এমন প্রতিক্রিয়ায় প্রিয়ম বিহ্বল হয়ে গেল যেন। মোনা নাকমুখ কুঁচকে রেখেছে বিরক্তিতে। প্রিয়ম মোনাকে বুঝানোর চেষ্টা করে বলল, জব তো মানুষ প্রয়োজনে করে। যেহেতু এখন আর প্রয়োজন নেই তাই বলেছিলাম। তোমার ভালো লাগলে করো। মোনার এমন আচরণে প্রিয়ম যেন মনক্ষুণ্ণ হল। জব ছেড়ে দেওয়ার কথা বললে মোনার প্রচণ্ড রাগ হয়। রাগের রেশ কেটে গেলে মোনা একটু অনুতপ্ত হল যেন। প্রিয়মের কাঁধে হাত দিয়ে বলল, এই সরি। প্রিয়ম রাগ দেখালো না, বরং হাসল। জিজ্ঞেস করল, নিশান এখনো ঘুমাচ্ছে? আজকে কি ভার্সিটিতে যাবে? আমি যতক্ষণ না ডাকব নিশানের ঘুম ততক্ষণে ভাঙবে না। হ্যাঁ, ভার্সিটিতে যাব, আপনিও অফিসে যাবেন। আজ না গেলে হয় না? বিয়ে উপলক্ষে ছুটি নেই? মোনা চোখ লাল করে তাকালো। প্রিয়ম বলল, আচ্ছা আচ্ছা, সব তোমার ইচ্ছে। চলো নাস্তা রেডি করি। দুইজন একসাথে রান্না করলে প্রেমময় রান্না হয়। রান্নার থেকে প্রেম প্রেম ঘ্রাণ আসে। মোনা হেসে ফেলে। কিছুক্ষণ পর চিন্তাগ্রস্ত হয়ে বলল, আচ্ছা খালাখালু যদি এখন সব জেনে যায়? আমাদের বিয়ে করাটা ঠিক হয়নি। 1 বছর পর করলেই হতো। আহা মোনা, সব সময় পজিটিভ চিন্তা করো। চলো তো। মোনা নাস্তা বানাচ্ছে। প্রিয়ম বারবার মোনাকে হুটহাট জড়িয়ে ধরছে। মোনা চোখ রাঙিয়ে তাকালে কিছুটা দূরত্ব রেখে তাকায় প্রিয়ম। মোনা কপট বিরক্তি দেখিয়ে বলে, এভাবে ডিস্টার্ব করলে প্রেমময় নাস্তা হবে না, পোড়াময় নাস্তা হবে। প্রিয়ম হাসে। মোনার কথায় ভাবান্তর নেই। চোখে মুখে নির্লিপ্ততা ভাব। মোনা প্রিয়মকে ধাক্কা দিয়ে কিচেন থেকে বের করে দরজাটা লাগিয়ে দিল। প্রিয়ম জানালার কাছে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে বলল, মোনা পাখি, প্লিজ দরজাটা খোলো না। মোনা প্রিয়মের দিকে তাকিয়ে মুখ বাঁকায়। নাস্তা বানানো শেষে দরজা খুলে
প্রিয়ম মোনাকে ভার্সিটির সামনে নামিয়ে দিল। মোনা প্রিয়মের কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটির দিকে পা বাড়ায়। কিছুদূর গেলেই প্রিয়ম মোনাকে পিছন থেকে ডাকে। মোনা ফিরে তাকায়। প্রিয়ম কেন ডেকেছে? গাড়িতে কি কিছু রেখে এসেছে? এসব ভাবতে ভাবতে প্রিয়মের দিকে এগিয়ে যায়। কি হলো, আবার ডাকলেন কেন? প্রিয়ম মোনার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভালোবাসি। প্রিয়মের ঠোঁটের ছোঁয়া মোনার কানে লাগল। মোনা শিউরে উঠে প্রিয়মের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। প্রিয় মানুষগুলোর মুখ থেকে এমন হুটহাট ভালোবাসি শুনলে মনের ভিতর প্রশান্তিময় ভাব আসে যেন। ভালোবাসার অনুভূতিগুলো আরও গাঢ় হয়। ভার্সিটি শেষে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই মোনা জ্যাকের বাসার উদ্দেশ্যে ট্যাক্সি নেয়। প্রিন্সেসকে দেখেছে বেশ কয়েকদিন হয়েছে। বাসায় ঢুকে দেখে জ্যাক সোফায় বসে আছে, সাথে 4-5 জন ভদ্রলোক। ব্যবসা সংক্রান্ত আলোচনা হয়তো। জ্যাকের মুখে গম্ভীর ভাব, কপালে চিন্তার ছাপ। খুব আম্রিক গলায় কথা বলছে সামনে বসে থাকা মানুষগুলোর সাথে। জ্যাকের কথা বলার ভঙ্গি অমায়িক। জ্যাক মোনার দিকে একবার তাকিয়ে কর্মচারীকে ইশারা করল। জ্যাকের কর্মচারী মোনাকে প্রিন্সেসের রুমে যেতে বলল। মোনা নিঃশব্দে প্রিন্সেসের রুমে গেল। প্রিন্সেস খাটের মাঝ বরাবর বসে আসে। আর সারা খাটে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রকমের পুতুল, খেলনার সরঞ্জাম। ফ্লোরেও অনাদৃতভাবে পড়ে আছে কতগুলো খেলনা। মোনার চোখ কপালে। নিঃশব্দে গিয়ে প্রিন্সেসে পাশে বসে সুললিত কণ্ঠে ডাকে, মাদার। ডাক দেওয়ার সাথে সাথে প্রিন্সেস তাকায়। ওর বাচ্চা চোখ দুটোতে বিস্ময়ে। শব্দ করে হেসে উঠে প্রিন্সেস। বসা থেকে উঠে দাঁড়িয়ে ওর নরম কোমল পা দুটো দিয়ে মোনার দিকে এগিয়ে এসে মোনার গলা ধরে উৎফুল্ল হয়ে বলে, মাদার। মোনা হেসে জড়িয়ে ধরে প্রিন্সেসকে। কালো ফ্রক পরা প্রিন্সেসকে দেখে মনে হচ্ছে মোগল হেরেমের সম্রাজ্ঞী নূরজাহানের কন্যা। এ যেন সত্যিকারের রাজকন্যা। মোনা জিজ্ঞেস করে, হাউ আর ইউ মাদার? ফাইন। মোনা প্রিন্সেসকে কোলে তুলে অবাক গলায় বলল, বাব্বা, প্রিন্সেস এত কথা শিখে গেছে। প্রিন্সেস কি এখনো ছোট আছে? সময় যাচ্ছে, সেই ছোট প্রিন্সেস বড় হচ্ছে। জ্যাক সোফায় বসে আবার বলল, আমার কি মনে চায় জানেন মোনালিসা? মোনা বলে, কি? আমার মনে চায় প্রিন্সেস এইটুকুই থাকুক। আসলেই এই বয়সটাতে বাচ্চাগুলো আদুরে টাইপ থাকে। আপনার সব ঠিকঠাক চলছে তো? কোনো রকম সমস্যা হচ্ছে না তো? মোনা না সূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। ডায়েরির কাজ কতদূর? আপনায় আমি ঝামেলায় ফেলে দিতাম। আরে না, না। কিসের ঝামেলা? একটু সময় লাগবে আর কি। উত্তরে জ্যাক যেন কি বলল। মোনা খেয়াল করল না। প্রিন্সেসের দিকে মনোযোগী হয়েছিল। জ্যাকের বলা সেই কথাগুলো আজও মোনার মনে অস্বস্তির সৃষ্টি করে। কোথায়ও জোরতা রয়ে গেছে, চাইলেও আগের মতো সহজ হতে পারে না। জ্যাক, আমি বিয়ে করে ফেলেছি। জ্যাক যেন ভুল শুনল। মুখ ব্যজন দেখে মনে হচ্ছে ভুল শুনেছে কি না তাই নিয়ে দ্বিধান্বিত। কপালে ভাঁজ পড়ল। ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, মোনালিসা কি বললেন? মোনা প্রিন্সেসের সাথে ব্যস্ত থাকতে থাকতে বলল, আমি বিয়ে করেছি। আমার সেই কাজিন, ওই যে যাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। বিয়ে হয়েছে বেশ কয়েকদিন। আপনার কাছে না বলে শান্তি পাচ্ছিলাম না। এবার আর জ্যাকের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকল না। নির্বাক হয়ে তাকিয়ে রইল। বিষয়টা হজম করতে বেশ কিছুক্ষণ লাগল। এই সময়টুকুতে মোনার অস্বস্তি আরও বেড়ে গেল। জ্যাক কিছু মুহূর্ত পর নিজেকে সামলে নিয়ে বলল, অভিনন্দন।
খুশির খবর মোনালিসা। আমি সত্যি কষ্ট পেলাম যে আপনি এতদিন পর আমায় বলার প্রয়োজন বোধ করলেন। মোনা কোনো কথা খুঁজে না পেয়ে অরব হয়ে থাকল। জ্যাকও কিছুক্ষণ চুপ থাকল। মুখের অভিব্যক্তি স্বাভাবিক হলেও মনের ভিতরটা হয়তো দগ্ধ হচ্ছে হুতাশনে। জ্যাক আক্ষেপ করে বলল, মোনালিসা, আপনার কাছ থেকে এটা আশা করিনি। বিয়ের এতদিন পর বললেন আমায়। আপনার কাছে বলতে হয়েছে, থাক। জ্যাক উঠে দাঁড়াল, রুম থেকে বের হয়ে গেল। জ্যাকের মনে কি চলছে মোনা বুঝতে চেষ্টা করল। জ্যাক রুম থেকে বের হয়ে গেল কেন? মিনিট 5 পর জ্যাক আসে। হাতে একটা নেকলেসের বাক্স। হীরের নেকলেস। কারো কাছ থেকে গিফট নেওয়াটা মোনার কখনো পছন্দ ছিল না, সেটা যত দামিই হোক না কেন। মোনা নিতে কিছুতেই রাজি হল না। জ্যাক শেষে বিরক্ত হয়ে গেল। মোনালিসা, গিফট কারো তরফ থেকে দেওয়া খণ্ড খণ্ড ভালোবাসা। নিতে না চাওয়া কেমন যেন বিষয়টা। আর আপনার বিয়ে সামান্য একটা হীরের হার ছাড়া কী বা দিলাম? জ্যাকের কথায় মোনার টনক নড়ল। হাত বাড়িয়ে বাক্সটা নিয়ে জ্যাককে থ্যাঙ্কস জানাল। জ্যাক যতই নিজের কষ্ট লুকাতে চাক না কেন, মুখে কষ্টের চিহ্ন ফুটে উঠছে। হয়তো মুখে ফুটে ওঠা কষ্টের তীব্রতা কম। জ্যাক কষ্ট পেয়েছে? মোনার মাথায় বারবার এ প্রশ্নটা ঘোরপাক খাচ্ছে। মোনা আরও কিছুক্ষণ থেকে বেরিয়ে আসলো জ্যাকের বাসা থেকে। বাসায় ফেরার পথে মোনা একটা ডায়েরি কিনে নিল। প্রেম কিংবা বিবাহিত জীবনের অধ্যায় সব ডায়েরির ভাঁজে রেখে দিবে। মোনা বাসায় ফিরে পড়তে বসল। পড়া শেষে জ্যাকের ডায়েরি নিয়ে ঘাঁটতে শুরু করল। এই ডায়েরিতে লেখা প্রতিটি শব্দই যেন ভালোবাসায় টুইটম্বুর। জ্যাকের দেওয়া নেকলেসটা যত্ন করে রেখে দিল। প্রিয়ম ফোন করে জানালো আজ মোনার বাসায় আসবে না, বাসায় যাবে, জরুরি কাজ আছে। ফোন রেখে মোনা ডায়েরি নিয়ে আবার বসল। লেখার মাঝে মাঝে মোনা কল্পনায় হারিয়ে যায়। নানা রকমের কল্পনা দিগবিগিক মাতিয়ে তোলে। গাঢ় রঙিন স্বপ্ন। প্রিয়মের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রিয়মের স্পর্শ, প্রিয়মের চাহনি চোখ বুজে সে সব নতুন করে অনুভব করছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। নিজেকে আজকাল খুব সুখী মানুষ মনে হয় মোনার। মাঝে মাঝে আশঙ্কা জাগে, এ সুখ কি থাকবে? দিনগুলো বেশ কাটছে সব মিলিয়ে। মোনার মাঝেও পরিবর্তন এসেছে। চেহারায় হাস্যজল একটা ভাব থাকে। আগের মতো বিষণ্ণতা কিংবা বিমর্ষতা নেই। জীবনের এই পর্যায়ে মোনার মনে হচ্ছে প্রিয়মী সেই পুরুষ, যার জন্য মোনা হাজার বছর আরাধনা করেছে। বেশিরভাগ রাতেই প্রিয়ম মোনার বাসায় থাকে। মাঝে মাঝে 2-1 বার বাসায় যায়। শীতের প্রকোপ বাড়ছে দিন দিন। বিকালবেলা গায়ে সোয়েটার কিংবা চাদর চাপাতে হয়। মোনা আর প্রিয়ম ছাদে দাঁড়িয়ে আছে। মোনা আইসক্রিম খাচ্ছে আর প্রিয়ম বিরক্ত হয়ে তাকিয়ে আছে মোনার দিকে। কিছুক্ষণ পর পর বলছে, শীত পড়তে শুরু করেছে, তার উপর তোমার টনসিলের সমস্যা। আইসক্রিমটা ফেলে দেও না মোনা। প্রিয়মের কথা যেন মোনার কর্ণপাত হল না। মুখ ব্যজনের কোনো পরিবর্তন নেই। চেহারায় নির্লিপ্ততা ভাব বিদ্যমান। আইসক্রিম খাওয়া শেষ হলে বলে, কিছু হবে না। রাতেই বলবে তোমার জ্বর এসেছে, গলা ব্যথা শুরু হয়েছে। মোনা প্রত্যুত্তর না আকাশের দিকে তাকাল। কিছুক্ষণ পর বলল, শীত লাগে। প্রিয়ম এগিয়ে এসে নিজের গায়ের চাদরের মাঝে মোনাকে আবদ্ধ করে। কিছু মুহূর্ত নিঃশব্দে কাটে। হঠাৎ মোনা হেসে উঠে বলে, খালা যদি এখন আমাদের এই অবস্থায় দেখে? খালার প্রতিক্রিয়া কি হবে? মোনা আবার বলে, খালা যদি কখনো রাতে এসে আপনাকে আমার বাসায় দেখে? মোনার বাদ ভাঙ্গা হাসি।
প্রিয়ম ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। এগুলো কি কোনো হাসির কথা? মোনার হাসি থামলে প্রিয়ম বলে, এগুলো কোনো হাসির কথা না, হাসির কথা না। কিন্তু হঠাৎ হাসি পেল। এভাবে হাসবে সব সময়। হাসলে তোমায় লিওনার্দো ভিঞ্চির মোনালিসার মতো লাগে। এই কথাটা শুনেই মোনার জ্যাকের কথা মনে পড়ে গেল। জ্যাক মাঝে মাঝেই বলতো এটা। প্রিয়ম আবার বলে, প্রতিদিন যদি অফিস এভাবে ছুটি থাকত। শুধু অফিস ফাঁকি দেওয়ার ফন্দি সব সময়। না, না, তোমার কাছাকাছি থাকার ফন্দি। সন্ধ্যা ঘনিয়ে এলে চারদিকে হালকা কুয়াশা পড়তে থাকে। অন্ধকার ছাদ। চারপাশের বিল্ডিংয়ের লাইটের আলোতে ছাদে অন্ধকারের ঘনত্ব কমে। রাতের শহর এত সুন্দর। মোনার চোখ জুড়িয়ে যায়। মনে হয় কোনো রূপকথার রাজ্যে আছে। মোনা টেবিলে খাবার বেড়ে নিশানকে ডাকছে। নিশানের কোনো সাড়া নেই। মোনা রুমে গিয়ে দেখে নিশান গেম খেলছে। মোনা ছো মেরে ফোনটা নিয়ে গেল। সারাক্ষণ গেম খেলার নেশা হয়েছে? আর কখনো মোবাইল ধরবে না। কতক্ষণ ধরে ডাকছি, খেতে আসো। এক শ্বাসে কথাগুলো বলে মোনা টেবিলের দিকে হাঁটতে লাগল। নিশান মোনার পিছু পিছু গেল। মোনা নিশানের মুখে খাবার তুলে দিচ্ছে। প্রিয়ম সেই কখন গোসল করতে ঢুকেছে। মোনা গলা উঁচিয়ে ডাকল, এখনো হয়নি? গোসল কতদিন লাগবে? মোনা বাথরুমের দরজায় ধাক্কা দিল। দরজা খোলাই ছিল। প্রিয়মের গোসল শেষ, কোমরে তোয়ালে পেঁচানো। মোনা এক নজর তাকিয়ে চোখ অন্যদিকে ফিরিয়ে বলল, এতক্ষণ লাগে গোসল করতে? ওদিকে ফিরে আছো কেন? আমার দিকে তাকাও। বললাম একসাথে গোসল করি। একটু রোমান্টিক হও মোনা পাখি। মোনা এসব কথায় অস্বস্তি বোধ করে যেন। প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলে, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। এইটুকু বলে মোনা চলে গেল। প্রিয়ম অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে টেবিলে আসল। মোনার দিকে তাকিয়ে বলল, খাইয়ে দেও না একটু। নিশান বাসায়। আপনার লাজলজ্জার ঘাটতি আছে। কিন্তু আমার ঘাটতি নেই। প্রিয়ম হাসল। মোনা প্রিয়মের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, খালা যদি আসে এখন? আচ্ছা, আপনি কোথায় থাকেন, বাসায় কেন যান না, এগুলো জিজ্ঞেস করে না খালা? প্রিয়ম খেতে খেতে বলল, না, আমি আগে থেকেই এমন। দরজায় লুকিং গ্লাস লাগানো আছে, তোমার খালা আসলে আমি বাথরুমে গিয়ে বসে থাকব। বুঝলে? এসব নিয়ে চিন্তা করো না হুদাই। একটু তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, দেরি হয়ে যাবে তো। তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই আমার, হবে না দেরি। কিছুক্ষণ পর প্রিয়ম ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি ফুটিয়ে আক্ষেপ করে বলল, একটা বিষয় বুঝলাম না মোনা। তুমি রাতে আমায় তুমি করে বলো, দিনে কেন আপনি করে বলো? মোনা কিঞ্চিত লজ্জা পেল। পরক্ষণে মেকি বিরক্ত দেখাল। প্রত্যুত্তর করল না। অফিসে যাওয়ার পথে জ্যাকের সাথে দেখা মোনার। জ্যাক ডাক দিল মোনাকে। মোনা সামনে পিছনে, ডানে বামে তাকিয়ে দেখল কোথা থেকে ডাকটা এসেছে। মোনার অপোজিট সাইডের শপিং মল থেকে বের হয়ে এসে জ্যাক মোনার সামনে দাঁড়াল। মোনাকে দেখে হেসে বলল, অফিসে যাচ্ছেন? হ্যাঁ। আপনি হঠাৎ গাড়ি ছাড়া? মাঝপথে এসে গাড়িতে সমস্যা হল। হেঁটেই আসলাম। আচ্ছা চলুন না একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। অনেক দিন ধরে কথা হয় না তেমন। মোনা হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি দিল। হাঁটতে হাঁটতে জ্যাক বলল, আজকাল ব্যবসার যে ঝামেলা হচ্ছে। মোনা উদ্বিগ্ন হয়ে বলল, কেন, কি ঝামেলা? ব্যবসা দিন দিন বড় হচ্ছে। ব্যস্ততা বাড়ছে।
আর এই ব্যস্ততাই আজকাল ঝামেলা মনে হচ্ছে। ব্যবসা ছেড়ে দিব ভাবছি। মোনা জ্যাকের দিকে তাকিয়ে অবাক গলায় বলল, কেন? কি আজব ব্যাপার? জীবনে বিশ্রামের প্রয়োজন আছে। সারা জীবন যদি ডলারের পিছনে ছুটি, জীবনের শেষ পর্যায়ে দেখা যাবে এত সব প্রপার্টি ভোগ করার কেউ নেই। মোনা ভ্রুক কুঁচকে তাকিয়ে বলল, এই উদ্ভট চিন্তা হঠাৎ আপনার মাথায় আসলো কেন বলুন তো? এর পিছনে আর একটা কারণ আছে। ডাক্তারি পেশাটা মিস করছি। শীঘ্রই আবার জয়েন করছি। ফ্রি সার্ভিস দিব। জ্যাকের কথা শুনে মোনা অবাক না হয়ে পারল না। কি অমায়িক একজন মানুষ! মোনার মুগ্ধতার পাল্লা ভারী হচ্ছে ক্রমশ। জ্যাক, আপনি জানেন, আপনি খুব চমৎকার একজন মানুষ। জ্যাক হাসল। নিজের প্রশংসার বিপরীতে প্রত্যুত্তর করার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ হেঁটে আসার পর একটা থাই রেস্টুরেন্টে ঢুকল। জ্যাক স্যুপের বাটিতে চামচ ডুবাতে ডুবাতে বলল, ম্যারিড লাইফ কেমন কাটছে? মোনালিসা, আপনি না অদ্ভুত এক মানুষ। আপনার বরের সাথে আমায় পরিচয় করিয়ে দিলেন না। জ্যাকের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল আসলেই। মোনা উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে চুপ থাকল। জ্যাক আবার বলল কথাটা। মোনা বলল, ম্যারিড লাইফ দারুণ কাটছে। জ্যাক, আমরা গোপনে বিয়ে করেছি। কাউকেই বলিনি, শুধু আপনায় বলেছি। জ্যাক যেন অবাক হল। গোপনে বিয়ে? কেন? মোনা সব বলল। জ্যাক গভীর মনোযোগ দিয়ে শুনল। মোনার বলা শেষ হওয়ার পর জ্যাক কিছুক্ষণ চুপ থাকল। কি যেন চিন্তা করছে। চিন্তার জগৎ থেকে বের হয়ে বলল, 1 বছর পর বিয়ে করতেন তাহলে? এখন কেন? মোনাকে প্রশ্নটা করে জ্যাক নিজেই আবার বলল, অবশ্য ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার তৃষ্ণা জাগে। সেই তৃষ্ণা থেকেই হয়তো 1 বছর আর ধৈর্য কুলায়নি। মোনা হাসল জ্যাকের কথা শুনে। জ্যাকের সাথে অনেকক্ষণ ধরে কথা বলল। আজ আর অফিসে যাওয়া হবে না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসায় উদ্দেশ্যে রওয়ানা হল মোনা। প্রতি রাতে পড়া শেষ হওয়ার পর রুটিন মাফিক মোনা জ্যাকের ডায়েরি নিয়ে বসল। আবার নিজের ডায়েরিতেও সারাদিনের খুঁটিনাটি জিনিসগুলো লিখল। প্রিয়ম আজ আসবে না, বাসায় যাবে। আজ অনেক রাত পর্যন্ত ডায়েরি নিয়ে বসে থাকা যাবে। প্রিয়ম এই ডায়েরিগুলো দেখেনি। মোনা চায়ও না যে প্রিয়ম দেখুক। জ্যাকের আর তার স্ত্রীর ব্যক্তিগত কথা আর কেউ না পড়ুক। কিছু সময় পর সেই পরিচিত ডোর বেলের শব্দ। মুহূর্তেই মোনার মাথায় প্রশ্ন জাগল, কে এলো? মোনা উঠে দরজার কাছে গিয়ে দেখে প্রিয়ম দাঁড়িয়ে আছে দরজার সামনে। মোনা অবাক হল। দরজার খুলে দিল। প্রিয়মের হাতে শপিং ব্যাগ। মোনা তৎক্ষণাৎ প্রশ্ন করল, একটু আগেই না বললেন আসবেন না? মিথ্যে বলেছি। একটু চমকে দিলাম তোমায়। সাদা শার্ট পরা প্রিয়মকে অন্যরকম লাগছে আজ। কিছুটা ঘেমে আছে, চেহারায় ক্লান্তির ছাপ। মোনা তাকিয়ে থাকল কিছুক্ষণ। প্রিয়মের উপস্থিতিতে সেই আগের মতোই অনুভূতি হয়। অনুভূতিগুলো বদলেনি। আজ খুব ক্লান্ত দেখাচ্ছে। আদর দেও, সেরে যাব। মোনা চোখমুখ ঘুচিয়ে ফেলল। প্রিয়ম হেসে বলল, আহা কি লজ্জা! এত লজ্জা আসে কোত্থেকে? মোনা উত্তর দিল না। হাতের ব্যাগগুলো সোফার উপর রাখল। তারপর আবার মোনার দিকে এগিয়ে আসল। মোনার কানের কাছে মুখ নিয়ে বলল, মোনালিসা, তুমি আমায় ভালোবাসো না? কি জানি ছিল প্রিয়মের গলায় কিংবা প্রশ্নে। মোনার অদ্ভুত এক অনুভূতি হল। প্রিয়ম সব সময় মোনা বলে, আজ মোনালিসা বলল। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার জিজ্ঞেস করল,
ভালোবাসো মোনা পাখি? মোনা মাথা ঝাঁকায়। সব মিলিয়ে প্রিয়মকে বোধহয় দুইবার না যেন একবার বলেছে ভালোবাসি নামক শব্দটা। প্রিয়ম বলল, মাথা ঝাঁকাও কেন? মুখে বলা যায় না? মোনা আস্তে করে বলল, ভালোবাসি। প্রিয়ম সোফায় রাখা ব্যাগের দিকে তাকিয়ে বলল, ব্যাগের ভিতর রাখা শাড়িটা পরো। একদম বিয়ের দিনের মতো। আমি ওই রুমে যাচ্ছি, যতক্ষণ না ডাকবো আসবে না। মোনা চমকালো খুব। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। প্রিয়ম পাশের রুমে গিয়ে দরজা আটকে দিল। কি করবে প্রিয়ম ওই রুমে? মোনা জানার জন্য আগ্রহী হয়ে উঠছে। ব্যাগের ভিতর কালো রঙের ফিনফিনে জর্জেট শাড়ি। দারুণ একটা শাড়ি। মোনা শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। নিজের প্রতিবিম্ব দেখে নিজেই বিস্ময় হয়ে গেল। কি দারুণ লাগছে। দিকে দিকে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে যেন। শাড়ি পরে অপেক্ষা করতে লাগল। অনেকক্ষণ পর প্রিয়ম রুমের দরজা খুলল। রুম থেকে বের হয়ে মোনাকে দেখে চোখ ধাঁধিয়ে গেল যেন। বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। অস্ফুটভাবে মুখ থেকে বের হয়ে আসল, অস্পরি। নিজের প্রশংসা শুনে মোনার লজ্জা লাগছে। প্রিয়ম কয়েক পা এগিয়ে এসে মোনার পাশে বসল। আবার বলল, শাড়িতে তোমায় এত দারুণ লাগে কেন মোনা পাখি? ওই রুমে কি করেছেন? প্রিয়ম মোনার চোখে হাত দিয়ে মোনাকে পাশের রুমে নিয়ে গেল। মোনার আগ্রহী চোখ দুটোতে তৃষ্ণা। কি করেছে প্রিয়ম এই রুমে তাই দেখার কৌতূহল। প্রিয়ম মোনার চোখ খুলে দিল। টিপটিপ করে জ্বলা মোমের আলোয় রুমটা আচ্ছন্ন হয়ে আছে। এক মায়াময় পরিবেশ। রুমের ঠিক মাঝখানটায় অনেকখানি জায়গা দিয়ে মোম দিয়ে লাভ আঁকা। মোনার চোখে মুখে ভালো লাগার ঝিলিক। প্রিয়ম মোনার মুখের দিকে তাকিয়ে মোনার প্রতিক্রিয়া দেখছে। অবাক হওয়ার পালা শেষ হলে মোনা প্রিয়মকে জড়িয়ে ধরে আবেগে উৎফুল্লিত হয়ে বলল, ইস, কি সুন্দর। প্রিয়ম মোনার মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে গলায় বলল, মোনা পাখি খুশি হয়েছে? আজ ক্যান্ডেল লাইট ডিনার। মোনা প্রিয়মকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, খুব খুশি হয়েছি। প্রিয়ম মোনাকে কোলে তুলে নিয়ে লাভের ভিতর বসাল। তারপর মোনার পিঠে পিঠ ঠেকিয়ে বসল। মোনার মন জুড়ে ভালো লাগা তোলপাড় করছে। সুখানুভূতি হচ্ছে। প্রশান্তিতে মোনার মর্মদেশ ছেয়ে যাচ্ছে। মোনার সমস্ত ইন্দ্রিয় ভালোবাসার গন্ধে বিভোর। চেতনা বিবশ। মোনার এত সব সুখে ভাটা পড়ল। হঠাৎ একদিন প্রিয়ম অফিস থেকে এসে বলল, আমার এখন থেকে বোস্টন থাকতে হবে। সেখানেই অফিস। প্রিয়মের চোখ মুখে বিষণ্ণতা। মোনাও নীরব হয়ে রইল। মোনার গলায় বিষাদের সুর। মোনা কষ্ট হচ্ছে প্রচণ্ড। গলা থেকে কথা বের হচ্ছে না যেন। অনেকক্ষণ চুপ থেকে বলল, এখন কি হবে? প্রিয়ম মোনাকে আশ্বস্ত করে বলল, এত মন খারাপ করছো কেন? সময় পেলেই চলে আসবো আমি তোমার কাছে। তবুও মোনার কেন জানি ভীষণ যন্ত্রণা হচ্ছে। মোনা পাশ ফিরে শুয়ে থাকল। প্রিয়ম এসে মোনার কাঁধে মৃদু ঝাঁকি দিয়ে বলল, এই মোনা পাখি, হলোটা কি? প্রিয়ম আবার বলল, আর তো কয়টা মাস, তারপর তো আমরা একসাথে থাকব। লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আসতে হবে না তখন। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে উঠে বসে ক্ষীণ গলায় বলল, মন খারাপ করছি না। প্রিয়মের প্রশস্ত বুকে শুয়ে আছে মোনা। ভালো লাগছে না কিছু। প্রিয়ম মোনার মন ভালো করার চেষ্টা করছে, হাসানোর চেষ্টা করছে। মোনা মাঝে মাঝে হাসছে একটু। মন খারাপের হাসি।
প্রিয়মের বোস্টন যাওয়ার দিন ঘনিয়ে আসল। বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওয়ানা হল। প্রিয়মের সাথে লিলি বেগম। গাড়ি মোনার বাসার সামনে দিয়েই যাবে। মোনা জানালা গ্রিলের ফাঁক দিয়ে উকি মেরে তাকিয়ে রইল। একটা কালো রঙের কার শো করে যাচ্ছে। মোনা বসে থাকে বিমর্ষ হয়ে। বিষাদময় লাগছে সব। প্রিয়মের অফিসের 2 সিনিয়র কলিগের সাথে মেসে উঠেছে। প্রতিদিন প্রিয়মের সাথে ভার্সিটিতে যাওয়া একটা স্বভাবে পরিণত হয়েছে। স্বভাবগুলো এখন শূন্যতা অনুভব করাই। কিচেনে গেলেও শূন্যতা। শূন্যতায় পূর্ণ মোনার শহর। প্রিয়ম সকালে গেছে, মোনা ফোন দিয়েছে কয়েকবার। প্রিয়ম ফোন তুলেনি। হয়তো ব্যস্ত। মোনার মন ছটফট করছে। ক্লাসে টিচার লেকচার দিচ্ছে, মোনা উদাস হয়ে আছে। শ্রুতি কলম দিয়ে মোনার হাতে খোঁচা মেরে চাপা গলায় বলল, কি হয়েছে? ক্লাসে মন দেও। মোনার ক্লাসে মন বসে না। অফিসে যায়, সেখানেও ভালো লাগে না। রাতে বাসায় ফিরে বই নিয়ে ঘাটাঘাটি করে। কিছুক্ষণ পর বইগুলো অনাদৃতভাবে রেখে বারান্দার গিয়ে দাঁড়িয়ে থাকে। বইয়ের উপর রাখা মোবাইলটা বেজে চলেছে। মোনা তড়িৎ গতিতে ছুটে এসে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভারী ক্লান্ত গলায় দীর্ঘ শ্বাস ফেলে বলল, সারাদিনে হাঁপিয়ে গেছি। এত ঝামেলার মধ্যে দিয়ে গেল দিনটা। প্রিয়ম একটু থামল। মোনা কোনো প্রত্যুত্তর করছে না। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম সেই পরিচিত সুরে ডাকল, এই মোনা পাখি। মোনা কেবল মন্থর গলায় বলল, জি। মিস করো নি আমায়? এতদিন রাতে পাশে তুমি ঘুমাতে আর এখন সিনিয়র কলিগরা। হায় কপাল। মোনা ম্লান হাসল। বলল, না করি না মিস। খেয়েছেন আপনি? খাওয়া হয়নি। সকালে খাব। তুমি খেয়েছ তো? খাওয়া দাওয়ায় অনিয়ম করো না। মোনা রাগ মিশ্রিত গলায় বলল, আপনি কেন খাননি? তোমার বিরহে খাইনি। মিস করি তোমায়। চাকরি ছেড়ে ছুড়ে চলে আসব তোমার কাছে। হবে না আমায় দিয়ে। প্রিয়মের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। কথা বলা শেষে মোনা ফোন রেখে বারান্দায় দাঁড়িয়ে থাকে। পুরানো অনেক স্মৃতি মনে পড়ল হঠাৎ। বাংলাদেশ থেকে ফোন দেওয়ার মতো কেউ নেই। যেখানে জন্ম, বেড়ে ওঠা, জীবনের 18টা বছর অতিক্রম করেছে সেখানে আপন কেউ নেই। মোনা একটা দীর্ঘ শ্বাস গোপন করল। হঠাৎ কেন জানি আজ মনে পড়ল এসব। কখনো কি আর বাংলাদেশে যাওয়া হবে? মোনা কেমন উদাস হয়ে যায়। বুকের ভিতর হাহাকার করতে থাকে। প্রিয়মের সাথে সারাদিন পরে ফোনে কথা হয়। প্রিয়ম সময় পাচ্ছে না যে একবার আসবে মোনার কাছে। কয়েকদিন পর মোনা ভাবল ও একদিন যাবে প্রিয়মের সাথে দেখা করতে। যেই ভাবা সেই কাজ। একদিন সকালে তাড়াতাড়ি গোসল মোনা বাসা থেকে বের হল। বোস্টনের উদ্দেশ্যে বাসে চড়ে। বাসে সব সময় জানালার পাশে বসবে মোনা। কানে ইয়ারফোন গুজে রবীন্দ্রসঙ্গীত শুনছে। প্রিয়ম ওকে দেখে চমকে যাবে। ভাবতেই মোনা পুলকিত হচ্ছে। আর কিছুক্ষণ পর প্রিয়মের সাথে দেখা হবে। মোনা অ্যাড্রেস জানত। বাস থেকে নেমে গাড়ি করে সোজা প্রিয়মের বাসার সামনে। লিফটে করে উপরে উঠল। কলিং বেল বাজাতেই এক ভদ্রলোক দরজা খুলে মোনাকে আপাদমস্তক দেখল। মোনা ইতস্তত বোধ করল। অস্বস্তিতে গা গুলিয়ে যাচ্ছে। বিব্রত বোধ করে বলল, প্রিয়ম আছে? না, প্রিয়ম নেই। কে আপনি? মোনার কপালে ভাঁজ পড়ল। ভ্রু কুঁচকে বলল, প্রিয়ম নেই মানে? কোথায় গেছে? এত সকাল সকাল অফিসে গেছে?
মোনার এত প্রশ্নে ভদ্রলোক যেন বিরক্ত হল। সংক্ষেপে উত্তর দিল, ঘুরতে গিয়েছি বন্ধুদের সাথে। 2 দিনের ছুটি নিয়েছে অফিস থেকে। মোনা বজ্রাহত হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ম কাল রাতেও বলল অফিস থেকে মাত্র ফিরেছে। সারাদিন ব্যস্ত থাকে অফিসে। মোনা মুখটা পাংশু বর্ণ হয়ে গেল। চেহারার অভিব্যক্তি অস্বাভাবিক। প্রিয়ম মিথ্যা বলল? বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে? ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? মোনার মস্তিষ্কে এই প্রশ্নগুলো ঘোরপাক খেতে লাগল। বিস্ময়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল। বিশ্রী এক অনুভূতি হচ্ছে। মুহূর্তেই মোনার মনে প্রশ্ন জাগল, ভুল করল প্রিয়মকে বিয়ে করে? ভদ্রলোকের কথার বিপরীতে মোনার মুখ থেকে অস্ফুট স্বরে বের হয়ে আসল, ও। মোনা বের হয়ে গেল ওই বাসা থেকে। হাঁটার গতি ধীর হয়ে আসছে। মোনার বুকের ভিতর কষ্টের মহাতরঙ্গ বয়ে যেতে লাগল। চোখের কোণ পানি জমছে। এলোমেলো পায়ে হাঁটছে। মোনার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। যে জিনিসগুলো মোনা ভয় করত তাই ঘটল আজ। মুহূর্তেই প্রিয়মের উপর ঘৃণা জন্মাল। একদিকে যন্ত্রণা, অন্যদিকে ক্রোধ। প্রিয়ম এসব কথার বিপরীতে কি উত্তর দিবে? মোনার বড্ড জানতে ইচ্ছে করছে। ঘুরতে যাবে সেটা বললেই হতো, মিথ্যা কেন বলেছে? অফিসের কথা কেন বলেছে? মোনার অবচেতন মনে বিভার সেই মেসেজটা মনে পড়ল, বিছানা অবধি নিয়ে ছেড়ে দেয় মেয়েদের। প্রিয়মের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা জন্মিয়েছে। ভুলে গিয়েছে ওসব, ভুলে গিয়েছে প্রিয়মের অতীত। নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে প্রতি মুহূর্তে। বিয়ের পর এই কয়েক মাসে প্রিয়মের প্রতি একবারও সন্দেহ জাগেনি মোনার। মোনা দেখেছিল নতুন এক প্রিয়মকে, যে ভালোবেসেছে মোনাকে তীব্রভাবে। মোনার পাঁজর কাঁপিয়ে ধক ধক করতে লাগল। অজানা আশঙ্কায় বিজড়িত হয়ে গেল। মোনার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে ফেলল। মোনার সাথে সাথে মুছে ফেলল পানি ফোঁটা। মোনা প্রিয়মের ফোনে ডায়াল করল কয়েকবার, ফোন রিসিভ হল না। মোনাকে বলেছে ব্যস্ততার জন্য দেখা করতে আসতে পারে না। মোনার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় ক্রোধের আগুন জ্বলছে। চোখ জোড়া নিদারুণ রাগে ধিকোধিক করছে। মোনা ব্যারিংটনের উদ্দেশ্যে বাসে চড়ে। যখন ব্যারিংটন থেকে বোস্টনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল কত রোমাঞ্চকর অনুভূতি জেগেছিল মনে। কয়েক ঘন্টার ব্যবধানে সেসবের কিছুই নেই এখন। মোনার চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। একটু শান্তি চেয়েছে, ভালো থাকতে চেয়েছে, কিংবা আস্থা রাখার মতো একজন মানুষ চেয়েছিল। মোনার চিন্তাশক্তি লোপ পেতে লাগল। বাসায় পৌঁছে ধপ করে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল মোনা। দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে চোখ থেকে এক ফোঁটা পানি ফেলবে না। যে মানুষ এভাবে মিথ্যা বলে তার জন্য কিসের কান্না? জটিল এক সমীকরণের মধ্যে দিয়ে এগিয়েছে প্রিয়মের সাথে সম্পর্কটা। কখনো কখনো মনে হতো প্রিয়মকে ভালোবাসা যায় না। কিন্তু শেষ পর্যন্ত মোনার মনে হয়েছে প্রিয়ম ওকে সত্যিই ভালোবাসে। ওর জন্য নিজেকে বদলিয়েছে। কেউ যদি কারো জন্য নিজেকে এতটা বদলায় তাহলে তাকে ভালোবাসা অন্যায়? প্রিয়ম নিজেকে এমনভাবে মোনার কাছে উপস্থাপন করেছে যে শুধু মোনা কেন, যে কেউই ভালোবাসত। এখন যদি প্রিয়ম মোনাকে ঠকায় তাহলে সেটা মোনার মানুষ চিনতে পারার ভুল নয়। মোনার চোখে কান্নার শুষ্ক রেখা। নির্জীব হয়ে বসে রইল। জড় পদার্থের মতো নিথর হয়ে রইল। মোনা চোখ বন্ধ করে আছে। চোখে মুখে বিষাদের ছায়া। এত মিথ্যা মানুষ কিভাবে বলে? রাত হয়ে আসে। প্রিয়ম সেই নির্দিষ্ট সময়ে ফোন দিল। ফোনটা বাজছে। মোনা গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করছে। প্রতিদিনকার মতোই কথা বলবে। কথা বলা শেষে না হয় বাকিটুকু বলবে।
মোনা ফোন রিসিভ করে বলল, হ্যালো। মোনা পাখি, এই ডাকটা আজ বিষাক্ত লাগছে। নিদারুণ বিষাদ মোনার মনে। নিজেকে সংযত করে। আগে শুনবে প্রিয়মের মিথ্যা কথাগুলো। তবুও কষ্টের একটু রেশ গলায় আত্মপ্রকাশ করছে। মোনা নিচু স্বরে বলল, জি। অফিস থেকে কখন ফিরেছেন? খেয়েছেন? প্রিয়ম চিন্তিত গলায় বলল, তোমার গলার স্বর এমন লাগছে কেন? ঠান্ডা লেগেছে? উহু। এইটুকু বলে আগের প্রশ্নটা মোনা আবার করল। প্রিয়ম সহজ গলায় বলল, এই তো মাত্র ফিরে তোমায় ফোন দিলাম। হ্যাঁ খেয়েছি। কি চমৎকার সাবলীল অভিনয়। নিখুঁত মিথ্যা কথা। মোনার বাহবা দিতে ইচ্ছে করছে। অস্কার পাওয়া উচিত প্রিয়মের। ভিতরে ক্রোধ উপচে পড়ছে। জীবন কখনো কারো জন্য থেমে থাকবে না। এমন একটা মানুষ বিশ্বাস করে নিত্য ঠকার চেয়ে একবারেই ঠকা ভালো। ভালোবাসাগুলো থাকুক ঘৃণার আড়ালে। চুপ হয়ে আছো কেন মোনা? কি হয়েছে তোমার? মন খারাপ? মোনা আরও কিছুক্ষণ চুপ থাকে। হিমশীতল গলায় বলল, আপনার আর আমার মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে কবার? হঠাৎ মোনার এমন প্রশ্নে প্রিয়ম নির্বুদ্ধি হয়ে গেল যেন। অবান্তর মনে হল। প্রিয়ম চমকানো গলায় বলল, মোনা কি বলছো এসব? হয়েছে কি তোমার? প্রিয়মের গলায় অস্থিরতা। মোনা জোর গলায় বলল, আহা বলেন না। মোনা তোমার মাথা ঠিক আছে? এসব কেউ হিসেব করে রাখে? হঠাৎ কি হলো তোমার? আচ্ছা শুনুন, আমি যথা তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আপনি সাইন করে দিন। আপনি আমায় বিয়ে করেছেন, বিছানা অবধি নিয়েছেন আমায়। এবার আমার চ্যাপ্টার ক্লোজ করুন। এরকম নিখুঁত মিথ্যা বলা মানুষকে ছাড়তে মোনা দুদণ্ড ভাববে না। জীবনে ঘুরে দাঁড়িয়েছে অনেকবার, অভিজ্ঞতা আছে। আমি ভালোবাসায় দুর্বল, মিথ্যাচার কিংবা অন্যায় দুর্বল নয়। মোনা এক শ্বাসে কথাগুলো ফোনটা বন্ধ করে রাখল। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি গড়িয়েছে। মোনা ছুটে ওয়াশরুমে গিয়ে চোখমুখ ধুয়ে আসে। তারপর বিছানায় শুয়ে পড়ে। নানান রকমের চিন্তা ভাবনা, স্মৃতি মোনার মাথায় ভিড় করে। রাতে আর ঘুম হয় না। অজানা এক গ্লানিতে দগ্ধ হচ্ছে। সকাল সকাল জ্যাক আসে ডায়েরি নিতে। একটা ডায়েরি লেখা শেষ। মোনা বিধ্বস্ত চেহারা নিয়ে বসে আছে। জ্যাক ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখছে। জ্যাকের চেহারায় হাস্যোজ্জ্বল ভাব। মনে হচ্ছে খুব দামি কিছু পেয়েছে। কিছুক্ষণ ডায়েরি ঘেটে বলে, মোনালিসা এমন দেখাচ্ছে কেন আপনাকে? অসুস্থ আপনি? মোনা মাথা ঝাঁকিয়ে না বলে। জ্যাক ডায়েরিতে বিমগ্ন থাকায় দ্বিতীয়বার জিজ্ঞেস করল না কিংবা প্রশ্নের উত্তর জানার তেমন কৌতূহল বোধ করল না। ডায়েরির দিকে চোখ দুটো আবদ্ধ রেখে বলে, প্রিয়ম কতদিনের জন্য বোস্টনে গিয়েছে? মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে বলল, জানি না। মোনা কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা জ্যাক মিথ্যাচারের ভিতর দিয়ে সংসার কিংবা ভালোবাসা চলে? জ্যাক ডায়েরির দিকে তাকিয়ে উন্মনা হয়ে বলল, কেউ যদি সবসময় অপরজনকে মিথ্যা বলে সেখানে বিশ্বাস থাকে না। আর বিশ্বাস হল ভালোবাসার প্রাণ। সম্পর্কের প্রয়োজনে সম্পর্ক থাকলেও সেই সম্পর্কটা অতি কষ্টে বয়ে বেড়ানো গ্লানির মতো। মোনা চুপ হয়ে থাকে। জ্যাকের বলা কথাগুলো সত্যি। এই সত্যি কথাগুলো মোনার যন্ত্রণা যেন আরও বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর যেন জ্যাকের সম্বিত ফিরে। ডায়েরি থেকে মুখ উঠিয়ে ভ্রু কুঁচকে তাকায় মোনার দিকে। আচ্ছা আচ্ছা, আমি তো ডায়েরিতে মগ্ন ছিলাম। কথাটা খেয়াল করিনি।
আপনি কেন হঠাৎ জিজ্ঞেস করলেন? মোনা জ্যাকের কাছে বলল সব। বলার ইচ্ছে ছিল না কিন্তু কথার স্রোতে বলে ফেলল। জ্যাক কিছুক্ষণ চুপ থেকে বলল, সামান্য এই ব্যাপার নিয়ে কেউ ডিভোর্সের সিদ্ধান্ত নেয়? মোনালিসা মাথা ঠান্ডা করুন। হ্যাঁ, প্রিয়মের মিথ্যা বলা উচিত হয়নি। তাই বলে ছেড়ে যাবার সিদ্ধান্তটা যৌক্তিক নয়। সম্পর্ক যত সম্ভব আগলে রাখার চেষ্টা করবেন, সুযোগ দেন। মোনা নিরাশ হল। জ্যাক চলে গেল। সম্পর্কটা যে জটিল সমীকরণে ভিতর দিয়ে গড়ে উঠেছে তাতে ছেড়ে যাওয়ার জন্য এর থেকে বেশি কারণ লাগে না। বিশ্বাস জিনিসটা একবার ভেঙে গেলে সেখানে কিভাবে সম্পর্ক, সারা জীবন মায়ের মতো সম্পর্ক নামক গ্লানি বয়ে বেড়াবে? মায়ের মতো ভুল অন্তত করবে না মোনা, যত কষ্ট হোক না কেন। প্রিয়ম মোনার মুখোমুখি বসে আছে। প্রিয়ম জেনেছে মোনা গিয়েছিল ওর বাসায়। মোনার চেহারায় রাগ, ক্ষোভ কিছু নেই। খুব শান্ত ভঙ্গিতে বসে আছে। প্রিয়ম ইতস্তত বোধ করে বলল, মোনা সরি, আমি বন্ধুরা খুব জোর করছিল। আর তুমি তো ওসব পছন্দ করো না, তাই তোমায় জানাইনি। মিথ্যা বলাটা আমি খুব পছন্দ করি? আপনি জানেন না আমায় ভালোবাসার প্রতি কত বিতৃষ্ণা ছিল তা আপনি জানেন না? মোনার মুখে প্রবল ঘৃণা। মোনা আবার বলল, লজ্জা করেনি আমার সামনে আসতে? এত নিখুঁত মিথ্যা। আপনার সাথে এই সম্পর্ক কেন আমি দীর্ঘায়িত করব? হ্যাঁ, আমি এই সামান্য কারণেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনায় বিশ্বাস করতে পারব না। যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা? ভালোবাসার খুব বেশি দরকার নেই আমার। সামান্য একটা কারণে তুমি ডিভোর্সের কথা কেন বলছো? মোনা এবার গায়ের সমস্ত শক্তি জড়ো করে চেঁচিয়ে উঠে বলে, সামান্য কারণ? কোনোটা সামান্য কারণ? বন্ধুদের নাম করে মেয়েদের সাথে ঘুরতে যাওয়া সামান্য কারণ? ভালোবাসা ছাড়া বাঁচা যায় কিন্তু বিশ্বাসহীন একটা সম্পর্কে মানুষ প্রতি মুহূর্তে মুহূর্তে মরে। ফ্রেন্ডদের সাথে ওদের গার্লফ্রেন্ড গিয়েছে। আমি কোনো মেয়ে নিয়ে যাইনি। মোনা অস্বাভাবিকভাবে হেসে ওঠল। আপনি একা গিয়েছেন? সেটা আমি বিশ্বাস করব? প্রিয়ম নিচু স্বরে বলল, আমার মিথ্যা বলা ঠিক হয়নি। কিন্তু আমি কোনো মেয়ে নিয়ে যাইনি। চলবে।